ভারত পাকিস্তান উত্তেজনায় আতঙ্কে দেশের বিনিয়োগকারীরা ৫ বছরের মধ্যে সর্বনিম্নে শেয়ার বাজারের সূচক। ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি সার্কভুক্ত দেশের অর্থনীতির জন্য হুমকি, আশঙ্কা ব্যবসায়ীদের। প্রকল্পে দুর্নীতি রোধে নজরদারি বাড়াতে শক্তিশালী করা হবে আইএমইডিকে। একনেকে ৩,৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ইফা। তারা শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ভারত পাকিস্তান উত্তেজনায় আতঙ্কে দেশের শেয়ার বাজারের বিনিয়োগকারীরা। বুধবার ধস নেমেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। ডিএসইর প্রধান সূচক ১৫০ পয়েন্ট কমে পৌঁছে গেছে ৫ বছরের সর্বনিম্ন অবস্থানে। দর হারিয়েছে ৯৬.৫% প্রতিষ্ঠানের শেয়ার। এদিকে আগামী ১১ মে পুঁজিবাজার নিয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। গত কয়েক মাস ধরেই শেয়ার বাজারে মন্দা অবস্থা, তার উপর নতুন ইস্যু পাকিস্তান ভারত উত্তেজনা। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমেছে ৩% বেশি। এ সময় ডিএসইএক্স সূচক ১৪৯.৩০ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ৪,৮০২ পয়েন্টে। এর আগে ২০২০ সালে সূচকের অবস্থান ছিল ৪,৭০০ ঘরে। সূচকের সাথে ডিএসইতে কমেছে লেনদেনও। আজ মোট লেনদেন হয় ৫১৬.৪৬ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ৩৩.২৮ টাকা। ডিএসইতে হাত বদলা অংশ নেওয়া ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৯৬.৫% প্রতিষ্ঠানই আজ দর হারিয়েছে। বেড়েছে মাত্র ৯টি প্রতিষ্ঠানের দর, কমেছে ৩৮৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২৭০.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩,৫৯০ পয়েন্টে। লেনদেন ৬,৫২,০০,০০০ টাকার শেয়ার। এদিকে ভারত পাকিস্তান উত্তেজনায় তেমন প্রভাব নেই ভারতের শেয়ার বাজারে। যদিও দিনের শুরুতে দেশটির প্রধান সূচক সেন্সেক্সের পতন হয় ২০০ পয়েন্ট। লেনদেন শেষে বেড়েছে ১০৫ পয়েন্ট। তবে ভারতীয় রুপির দর পতন হয়েছে সকালে। শুরুতেই রুপির দর ৩১ পয়সা কমেছে। প্রতি ডলারের বিপরীতে এখন ৮৪.৬৬ রুপি পাওয়া যাচ্ছে। অন্যদিকে কিছুটা নেতিবাচক অবস্থায় পাকিস্তানের শেয়ার বাজার। প্রধান সূচক করাচি ইন্ডেক্স 100 কমেছে ১.৭০ পয়েন্ট। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেয়ার বাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সাইদুর রহমান। সাইদুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অর্থনীতি সারাদিনের শুরুতেই। আপনার কাছে জানতে চাইব, আপনিও জানেন আমরাও দেখেছি যে আজকে শেয়ার বাজারে বড় ধস নেমেছে, ১৫০ পয়েন্টের মতন সূচক হারিয়েছে। যখনই আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশ অথবা দূরবর্তী দেশ, যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছে তখনও আমাদের শেয়ার বাজারে প্রভাব পড়েছে। ভারত পাকিস্তান এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়েও আমাদের শেয়ার বাজারে প্রভাব পড়েছে। এটা আসলে কতটা যৌক্তিক আপনার কাছে জানতে চাইব, যেহেতু আমাদের দেশের শেয়ার বাজারে কিন্তু বিদেশি বিনিয়োগ খুবই কম, প্রায় নেই বললেই চলে। ধন্যবাদ। আপনি যদি লক্ষ্য করেন, আপনি বলেছেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ, আপনার ইরাক, ইরান এবং ইসরায়েলের বোমা বিস্ফোরণ, শ্রীলঙ্কার অর্থনৈতিক যে মলডাউন ছিল, রাজনৈতিক পট পরিবর্তন, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু বাংলাদেশের পুঁজিবাজারের সরাসরি এফেক্ট করেছে। আপনার যদি মনে থাকে, আপনি খেয়াল করে দেখবেন যে শ্রীলঙ্কাতে যেদিন সর্বোচ্চ আন্দোলন এবং গভর্নমেন্ট পালিয়ে যায়, ওই দিন শ্রীলঙ্কা স্টক মার্কেটে ১৮৭ পয়েন্ট বাড়ে, বাংলাদেশের পুঁজিবাজারে ১৯৫ পয়েন্টের মতো কমে। তো এখন পৃথিবীর যেই কোনো জায়গায় কোনো রকম অস্থিতিশীলতা বা গন্ডগোল, যুদ্ধ, যেভাবেই বলেন, হলে যদি আমরা এটাকে টেনে বাংলাদেশে নিয়ে আসি, বাংলাদেশের পুঁজিবাজারে নিয়ে আসি, তাহলে এটা আমাদের জন্য আসলে দুর্ভাগ্য। এখানে আমরা সব সময় কিন্তু বলি, পুঁজিবাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন, যাচাই বাছাই করে বিনিয়োগ করুন। এখন কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে, এখন যুদ্ধ করতে পারে, বাণিজ্য সমস্যা হইতে পারে। যে কোনো ইনসিডেন্ট ঘটার সাথে সাথেই যদি সেটা আমরা বাংলাদেশের স্টক মার্কেটের সাথে অ্যালাইন করে ফেলি, সেটা তো আমাদের নিজেদের জন্যই নিজেরা বিপদ ডেকে আনছে। আমাদেরকে এই সংস্কৃতি থেকে বের হইতে হবে।
যে সাইদুর রহমান, আপনার কাছে জানতে চাইবো, এই যে বিনিয়োগকারীদের মনস্তাত্ত্বিক যে বিষয়টি, যে কোনো বিষয়ে আতঙ্কিত হয়ে যাওয়া এবং শেয়ারের যে একটা প্রভাব পড়ে, এই বিষয়টা কেন আসলে সচেতনতার এই অভাবটা কেন, বিশেষ করে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ বিনিয়োগকারীরাই কিন্তু মূলত আমাদের দেশের পুঁজিবাজারের প্রধান বিনিয়োগকারী, কেন আমরা এই পরিস্থিতি থেকে বের হতে পারছি না? এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ মনস্তাত্ত্বিক। এখন কারুর মনস্তাত্ত্বিক বিষয় পরিবর্তন করা তো আসলে এটা খুব কঠিন বিষয়। এখন ধরেন একটা ইনসিডেন্ট হয়েছে, আমাদের অনেকের মধ্যে একটা মানসিক ইয়ে তৈরি হয়েছে যে এটার প্রভাব পড়বে, বাজার পড়ে যাবে। তো এইভাবে এটা যে দেখে যখন দেখা গেছে বাজারে কিছু নেতিবাচক প্রভাব আসছে, তখন অন্য বিনিয়োগকারীদের মধ্যেও একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। যার ফলে সবাই যখন একটা নেতিবাচক মনোভাব নিয়ে বাজারে সম্পৃক্ত হবে, তখন কিন্তু এইটার সাথে সামঞ্জস্য রক্ষা করে কেউ এটার ভারসাম্য রক্ষা করবে সেই রকম সুযোগ থাকে না। সেই ক্ষেত্রে আমরা যদি জেনে বুঝে দীর্ঘমেয়াদী বিনিয়োগের সাথে থাকি, তখন কিন্তু এই বিষয়গুলোকে অ্যাভয়েড করা সম্ভব। এখন সবাই যদি আমরা ট্রেডিং প্যাটার্নে চিন্তা করি, হ্যাঁ হইতে পারে আজকে কোনো কারণে বাজার ক্ষতিগ্রস্ত হয়েছে, হয়তো বা আরেকদিন হইলো, কিন্তু এরপরে হলে তো বাজার ঘুরে দাঁড়াবে। এমন তো না যে আজকে বাজার শেষ হয়ে যাবে বা এটা বাংলাদেশের উপরে সরাসরি কোনো প্রভাব পড়বে। এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে কোনো রকমের ভারসাম্য নষ্ট হলে সেটার প্রভাব অন্যান্য দেশে যেমন পড়বে, আমাদের দেশে পড়তে পারে। আপনি দেখেন আমাদের পার্শ্ববর্তী, আজকে আপনি দেখলেন যে ইন্ডিয়াতেই প্রথম দিকেও নেগেটিভ থাকলে কিন্তু দিনের শেষে পজিটিভ দিয়ে মার্কেট শেষ হয়েছে। পাকিস্তানেও কিন্তু তেমন সিগনিফিকেন্ট প্রভাব পড়ে নাই। তারপরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ওগুলোতে দেখেন সিগনিফিকেন্টলি পজিটিভ ছিল। তো এখন বাংলাদেশেই শুধুমাত্র কেন এইটার প্রভাব ফেলতে হবে এবং আমরা কেন আতঙ্কিত হইতে হবে? আমাদেরকে সেই আতঙ্ক থেকে বের হয়ে আসতে হবে। আমরা মনে করি যে প্রত্যেক বিনিয়োগকারীকে আরো সচেতন হইতে হবে, বিনিয়োগকারীদের কি চিন্তা করতে হবে যে এইরকম কোনো ক্রাইসিস আসলে, কারণ আমাদের ব্যক্তিগত জীবনেও তো ধরেন অনেক রকম ক্রাইসিস আসে। এখন ক্রাইসিসের সাথে কি আমরা পাজেলড হইলে হবে? পাজেলড হওয়া যাবে না। আমাদেরকে গঠনমূলক চিন্তা করতে হবে, দীর্ঘমেয়াদী চিন্তা করতে হবে। যে কোনো প্রবলেম থেকেই কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু এটা ওভারকাম করা যায়, এটা থেকে বের হয়ে আসা যায়। সাইদুর রহমান, আপনি নিজেই বলছিলেন যে কোনো সমস্যা থেকে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে ওভারকাম করা যায়, কিন্তু আমাদের শেয়ার বাজারের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, বেশ কয়েক মাস, বরঞ্চ বলা চলে কয়েক বছর ধরেই কিন্তু শেয়ার বাজারের পরিস্থিতি খুব একটা ভালো নেই, নেতিবাচক অবস্থানেই রয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী রয়েছেন, তারা বাজারের হাল কেন ধরছেন না? দেখেন আসলে বিনিয়োগকারী সবাই বিনিয়োগকারী, প্রত্যেকের সক্ষমতা অনুযায়ী প্রাতিষ্ঠানিক, ব্যক্তিগত, বড় ছোট সবাই বাজারের হাল ধরার কথা সবাই জানে। এখন দীর্ঘদিন যাবত আমাদের একটা মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হয়েছে এবং টানা আজকে 8 মাস যাবত কিন্তু বাজার পড়ছে। সেই অবস্থার উপরে আজকে এই যুদ্ধের প্রভাবটা পড়ছে, যার ফলে কিন্তু কোথাও এটাকে স্টেবল করার মতো কোনো অবস্থা দেখা যাচ্ছে না। তা আমাদের যেই কারণে এই মনস্তাত্ত্বিক সমস্যাগুলা, এইগুলা নীতি নির্ধারক মহল যদি বিবেচনায় নিয়ে সঠিক পরিকল্পনা না করে, তাহলে কিন্তু আবার আমরা এখান থেকে বের হইতে পারবো না। এটা নীতি নির্ধারণী মহলকেই বুঝতে হবে যে আসলে এই প্রেক্ষাপটে কি করণীয় আছে। আমরা যারা স্ক্যাটার্ড মার্কেটে আছি, আমরা কিন্তু আসলে এটা সমাধানটা দিতে পারবো না। আমরা হয়তো নীতি নির্ধারণী মহলের সহযোগী হিসাবে কাজ করব। নির্ধারণী মহল যদি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে সেটা বাস্তবায়নের উদ্যোগ না নেয়, এরকম অবস্থার মধ্যে থাকতে হবে। আমরা প্রত্যাশা করি নীতি নির্ধারণী মহল এইগুলার করে সঠিক পদক্ষেপ নিবে, তখন বাজারের সাথে সংশ্লিষ্ট সকল পক্ষই নীতি নির্ধারণী মহলের ডাকে সাড়া দিয়ে বাজারে একটা গতি বৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে। কিন্তু এইভাবে এখন যে এরকম স্ক্যাটার্ড আজকে 7-8 মাস যাবত আমরা দেখতেছি, এইভাবে তো আসলে আমাদের এই বাজারের উন্নয়ন হবে না। সেই জায়গাটাকে সাইদুর রহমান, আমরাও আশা করব বাজার সংশ্লিষ্ট যারা রয়েছে তারাও বাজারের এই পরিস্থিতি কাটিয়ে বাজারকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। ভারত পাকিস্তানের চলমান সংঘাত পরিস্থিতি সার্কভুক্ত দেশের অর্থনীতির জন্য হুমকি বলে দাবি বস্ত্র খাতের ব্যবসায়ীদের। বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব শঙ্কার কথা বলেন নিটওয়্যার শিল্পের বৃহৎ সংগঠন বিকেএমই এর নেতারা। এই সময় ব্যবসায়ীরা বলেন, প্রতিবেশী দেশের যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশের কাঁচামাল আমদানিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব এখনও বিশ্ব বয়ে বেড়াচ্ছে, কবে নাগাদ যুদ্ধ শেষ হবে তা কেউ জানে না। ভারত থেকে সুতা
তুলা সহ ভোগ্যপণ্যের আমদানি হয়। এসব খাতেও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। অনুষ্ঠানে 2025-27 মেয়াদের নির্বাচনের জন্য 15 দফা কর্ম পরিকল্পনা ভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করে প্রোগ্রেসিভ নিট অ্যালায়েন্স প্যানেলের নেতারা। বিগ্রহ সবসময় আপনারা জানেন যে এতে ওই যেই দেশের যুদ্ধ হয় ওই দেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়, আর এর ফলে আশেপাশের কিছু দেশও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত আমরা হব কিভাবে হতে পারি? যেমন মনে করেন সীমান্ত একটা কড়াকড়ি অবস্থান নেবে, ফলে আমাদের যে সীমান্ত বাণিজ্য এটা অনেকটা বাধাগ্রস্ত হবে। প্রকল্পের নীতি রোধে নজরদারি বাড়াতে আইএমইডিকে শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। বুধবার রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে উপদেষ্টা আরও জানান, দেশের বিভিন্ন অঞ্চলে বাঁধ মেরামতে প্রতি বছর বড় অঙ্কের খরচ হয়। এসব প্রকল্পের মান খতিয়ে দেখতে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হচ্ছে। জানান, মাতারবাড়ি সংযোগ সড়কের অতিরিক্ত খরচের অনুসন্ধান করছে আইএমইডিএ। সরকারি জনবল নিয়োগ ব্যবস্থাপনাকারী সংস্থা কর্ম কমিশন সচিবালয়ের 7টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা ও সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্প অনুমোদন করেছে সরকার। এতে রাজধানীতে চাপ কমবে বলে মনে করা হচ্ছে। এটি সহ একনেকে অনুমোদিত মোট 9 প্রকল্পে ব্যয় হবে 3,756 কোটি টাকা। তবে এর মধ্যে 7টি সংশোধিত প্রকল্পেই যাচ্ছে 2,935 কোটি। প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে দুর্বলতা এবং অনিয়মকে বড় কারণ হিসেবে দেখছেন পরিকল্পনা উপদেষ্টা। রাজনৈতিক প্রভাবে অনেক প্রকল্প ঠিকভাবে নেওয়া হয় না, কিন্তু অন্য দিক হলো যে প্রকল্পগুলোতে যাতে অনিয়ম না হয়, দুর্নীতি না হয়, সেটার জন্য কিন্তু প্রকল্প তৈরির প্রক্রিয়া থেকে শুরু করে বাস্তবায়নের শেষ হওয়া পর্যন্ত নজরদারি রাখতেই হবে। একনেক সভা শেষে জানানো হয়, মাতারবাড়ি সংযোগ সড়কসহ বিভিন্ন চলমান প্রকল্পের খরচ, মান, অগ্রগতি পর্যালোচনা করবে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আইএমইডি। অনিয়ম পাওয়া গেলে সংস্থাটি কাজ করবে দুদকের সঙ্গেও। চাকুরিরত অবস্থায় কর্মকর্তারা বিরুদ্ধে তো কখনো কিছু করার নজির তেমন নাই, কিন্তু আমরা তো এখানে পাচ্ছি যে এই যে চলমান প্রকল্প এগুলোতেই অনেক অনিয়ম হচ্ছে। এবং এই একটার কথা বললাম, এখানে দুদক গিয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত মাসের মূল্যস্ফীতির বড় অংশের দায় চাল ও মাছের দাম বৃদ্ধি। এছাড়া বৈদেশিক মুদ্রা বিনিময় হার পুরোপুরি বাজার ভিত্তিক করা যাবে না বলে মনে করে সাধারণ অর্থনীতি বিভাগ। চালের মূল্য 34% কন্ট্রিবিউট করছে যে ওভারঅল ইনফ্লেশন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2030 সালের মধ্যে 45% নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের লক্ষ্য টেলিকম অপারেটর রবির। এজন্য 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে সমঝোতা সই করেছে প্রতিষ্ঠানটি। বুধবার রাজধানীর তেজগাঁওয়ে রবির কর্পোরেট কার্যালয়ে ফ্লো স্লোয়ার ও গ্রিন পাওয়ারের সঙ্গে এ চুক্তি সই হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমানে রবির 16,000 টাওয়ার ও অন্যান্য স্থাপনায় 30 মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার হয়। এর মধ্যে 5 টাওয়ারে সৌর বিদ্যুতের ব্যবহার হচ্ছে। বসানো হয়েছে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামাতে চায় রবি। বেসরকারি খাতের উদ্যোক্তাদের এমন উদ্যোগের জন্য সরকারি নীতি সহজ করার তাগিদ দেন তারা। 100 মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প $10 কোটি বিনিয়োগ হবে। জানানো হয়, 9 মাসের মধ্যে প্যানেল স্থাপন শেষ হবে। দেশের উন্নয়নে উদ্ভাবনী শক্তিকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে গবেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। বুধবার রাজধানীতে ইনোভেশন শোকেজিং এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, উদ্ভাবনী চিন্তার যত আদান প্রদান হবে তত সুফল পাওয়া যাবে। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় এখন থেকেই সচেতন থাকতে হবে। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষির পাশাপাশি মৎস্য খাতেও সমান গুরুত্ব দেওয়ার তাগিদ দেন তিনি। বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে মৎস্য ও প্রাণী সম্পদের প্রতি সচেতন করা গেলে টেকসই প্রবৃদ্ধি সম্ভব হবে। এবারের ইনোভেশন শোকেজিং অনুষ্ঠানে অংশ নেয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মোট 30টি সংস্থা ও দপ্তর। ভবিষ্যৎ প্রজন্মকে মৎস্য প্রাণী সম্পদে রক্ষা করার জন্য, আগ্রহী করে তোলার জন্য যদি করতে পারি, তাহলে আমাদের ইনোভেশন শোকেসিং বা আমরা যাই করি সবগুলো কিন্তু সফল হবে, আমাদের কাজ সফল হবে।
দেশের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কোরিয়ার তথ্য প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়াং-সিক। বাংলাদেশে কোরিয়ার ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়বে বলেও আশা করেন তিনি। রাজধানীর গুলশানে ইস্টার্ন ব্যাংক ও কোরিয়া বাংলাদেশ চেম্বার আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশে কোরিয়ার উদ্যোক্তারা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও পোশাক শিল্পে বিনিয়োগ করতে পারে। এজন্য বিনিয়োগকারীদের নীতি সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ। এ সময় কোরিয়ার বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান। অনুষ্ঠানে কোরিয়া বাংলাদেশ চেম্বারের সভাপতি শাহাবুদ্দিন খান সহ দুই দেশের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আইএমএফ এর ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অনুমোদনের বিষয়ে 2 দিন ভার্চুয়াল বৈঠক শেষ হলেও এখনও অনিশ্চয়তায় বাংলাদেশ। এদিকে আইএমএফ এর চাওয়া অনুযায়ী এখনই বাজার ভিত্তিক বিনিময় হার ছেড়ে দিতে রাজি নয় কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার দ্বিতীয় দিনের আলোচনা শেষে ঋণের কিস্তি ছাড় ঝুলিয়ে রেখেছে আইএমএফ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আইএমএফ নমনীয় বিনিময় হার বাস্তবায়নের উপর জোর দিচ্ছে, তবে এতে মুদ্রাস্ফীতি ও রাজনৈতিক চাপ বাড়তে পারে। 2023 সালে আইএমএফ বাংলাদেশের জন্য $4.7 বিলিয়ন ঋণ অনুমোদন করে। এর মধ্যে 3 কিস্তিতে $2.3 বিলিয়ন পায় বাংলাদেশ। তবে চতুর্থ কিস্তির বিষয়ে আলোচনার অগ্রগতি না হয় গত ফেব্রুয়ারিতে তা আটকে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর হলে দেশের জিডিপি প্রবৃদ্ধি 0.3% কমে যেতে পারে। রপ্তানি প্রবৃদ্ধি কমতে পারে 0.5%। এক গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেলিম রায়হান ও ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটির কুনাল সেনের গবেষণায় বলা হয়, ট্রাম্পের শুল্ক নীতির কারণে বিশ্বের সব দেশ ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশের মতন উন্নয়নশীল দেশগুলো প্রাথমিকভাবে লাভবান হলেও দীর্ঘমেয়াদে ক্ষতি হবে। তবে বিদ্যমান শুল্ক বহাল থাকলে জিডিপিতে কোনো প্রভাব পড়বে না, উল্টো রপ্তানি 1.1% বাড়তে পারে। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী